এই মুহূর্তে সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনের জন্য আর অংশগ্রহণ করতে না পারে, প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক। 5 তারিখের পর থেকে বাংলাদেশের যেই ঘটনাবলী ঘটেছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, সেই পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই এবং বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষের দিকে কাছে যদি আমরা প্রশ্ন করি, যে কোনো একজন খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেই মানুষটার উত্তর হচ্ছে আগেই ভালো ছিলাম। একটা ছোট্ট সংবিধান বানাতে হবে, যেই সংবিধানটা নিজেরা আমরা অন্তর্বর্তীকালীন সরকার সকল দলের সাথে পরামর্শ করে গণভোটে দিয়ে দিতে পারি। গণভোটে দিয়ে দিলে এটা পাস হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এই মুহূর্তে সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনের জন্য আর অংশগ্রহণ করতে না পারে, প্রয়োজনে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দেওয়া হোক। আওয়ামী লীগের যত ঊর্ধ্বতন নেতাকর্মী আছে সবার ফাঁসি হয়ে যাক, আজীবন ভারত থাকুক, জীবিত দশায় তাদেরকে আর চোখে দেখতে চান না। এই যে শ্রেণীটা, এই শ্রেণীটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নামি দামি সমন্বয়ক আছেন তারা। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই সুন্দর একটা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছেন। জামাতও এখন ওই সুরেই সুর মিলাচ্ছে, তারা কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার পক্ষে না, ভারতের কাছে আবার এরকম তারা বক্তব্য দিয়ে আসছেন। তো এরকম বক্তব্যগুলো সবচেয়ে বেশি টেনশন, উদ্বেগ, আতঙ্ক তৈরি করে কাদের মধ্যে? সার্জিস, হাসনাত, তারপর হচ্ছে ধরেন আসিফ, নাহিদ, মাহফুজ, বিশেষ করে আমরা যদি ধরি হাতে গোনা 50 বা 100 জন সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় যারা এই দলগুলোকে লিড করছেন। কারণ বিএনপি আওয়ামী লীগ থাকতেও আর কি হয়েছে, নতুন করে কিছু হইতো না। জামাতও আর কি হয়েছে, যাদেরকে ফাঁসি টাসি দেওয়ার দরকার আওয়ামী লীগ দিয়ে দিয়েছিল। কিন্তু এখন যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে, নির্বাচনের সুযোগ পায়, জনগণ ভোট দিবে না আওয়ামী লীগরে 100% শিওর। যদি দিয়া বসে তখন পরিস্থিতিটা কি হবে? গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলেই যায়, তাহলে সবার আগে এটা 100% যে লিগেলি ইলিগেলি এই সমন্বয়ক সহ তাদের যে খানদান 14 জেনারেশন তাদেরকে কিন্তু ধরবে। আর ফেসবুকের বিভিন্ন পোস্টে ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কিন্তু এগুলো বলছেন। ইভেন শেখ হাসিনাও কিন্তু ফোনে বলেছেন প্রত্যেকটার বিচার করা হবে। আর এই ভয়টা সমন্বয়কদের মধ্যে কাজ করছে। তবে সমন্বয়করাও অনেকে শেখ হাসিনাকে নিয়ে ট্রল করছেন। যেমন সার্জিস গতকালকে তিনি হয়তো স্বপ্নে দেখছেন কিনা আমি জানি না, শেখ হাসিনা বাংলাদেশে নাই, তাহলে স্বপ্নেও দেখে থাকতে পারেন যে পদ্মা সেতুর মধ্যে শেখ হাসিনার দেখা যায় কিনা। বিষয়টা ট্রোলিং ছিল ওই জায়গায়, যে বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে ফেলে 2টা কইরা চুবনি দেওয়ার জন্য বলছিলেন, আবার খেয়াল রাখতে হবে যেন না মরে। তো ওইটার পরেই সম্ভবত এটা নিয়ে নানান ট্রোলিং হচ্ছে, যখন খালেদা জিয়া এবং কি ডক্টর ইউনূস একসাথে ছিলেন। তো পদ্মা সেতুর জায়গায় আছে, তারাও আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাই, এই কারণে একটা ট্রোলিং ইস্যুতে নিচ্ছে। তবে হাসনাত বলছে খুবই সিরিয়াস কথা, সার্জিসও কিন্তু বলছে জীবন থাকতে প্রয়োজনে জীবন দিয়া দিব। তো জীবন এমনিও যাবে, এইভাবেও যাবে, ওইভাবেও যাবে। তো যার কারণে সমন্বয়করা কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে চাইবে না। এটা খুবই স্বাভাবিক, এটা তাদের ব্যক্তি সিকিউরিটির জন্যই আরও বেশি জরুরি। তো এই কথাটা আপনি দেখেন, হাসনাতের স্ট্যাটাসটা বলছে আওয়ামী লীগকে ক্ষমা করার মাধ্যমে 20 বছর পরে 4000 সন্তানের মৃত্যু পরোয়ানাতেই স্বাক্ষর করা হবে। তার ফেসবুকে তিনি লিখছেন যে কাজেই এবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো আজ থেকে 20 বছর পর আমাদের 4000 সন্তানের মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষর করা। কথাটা যেন আমরা মাথায় রাখি। সমন্বয়করা কিন্তু মাথায় রাখছে, তারা যে যেখানে আছে সর্বোচ্চ লেভেলে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, কিন্তু বিএনপি এই কথায় রাজি হচ্ছে না, হবেও না, জামাতও হবে না। আপনি লিখিত রাখতে পারেন। এখন ভিপি নূর তার পলিটিক্যাল অবস্থান, একজন ব্যক্তিকেন্দ্রিক দল, এখানে বড় কোনো জনসমর্থন নেই। কেউ কেউ বলছেন সারা বাংলাদেশে যদি ভিপি নূর যে বলেন 330 আসনে তিনি প্রার্থী দিবেন, পুলিং এজেন্ট তো দিতে পাবেন না, প্রার্থী খুঁজে পাবে না।
এরকম। তো তাদের বক্তব্যগুলো ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় পার্টি, তারা তো বইলেই দিছে সমন্বয়কদের হাতে তারা নির্যাতিত হয়েছে, তাদের বক্তব্য অনুযায়ী পাল্টে অনেক কিছু হয়েছে। সমন্বয়করা বলছে তোমরা ফেসিসদের দোসর, আওয়ামী লীগের এই শক্তিটুকু মানে তোমরাই টিকাইয়া রাখছো, নির্বাচনে যাইয়া বাকিরা তো যায় নাই, সুতরাং আপা গেছে যেখানে তোমরা যাবা সেখানে, জাপা যাবে সেখানে। এটা নিয়ে অনেক ঘটনা হয়েছে, এখন পরিস্থিতি শান্ত। বিএনপি খুব স্ট্রিক্টলি বিভিন্ন অবস্থানে শক্তভাবে তাদের অবস্থান প্রকাশ করছে, আর জামাত কৌশলী পথে হাঁটছে। বাট আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা ভারতের কারণে হোক, ভূ রাজনীতির কারণে হোক, তারা কিন্তু বলছে না। এখন হাসনাত বলছে আপনার মূল পোস্টদাতা এখানে ছিল শফিকুর, আওয়ামী লীগ ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে, এইসব কথার কোনো মানে নাই। এখন এটা নিয়ে অনেকে বক্তব্য দিচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যেহেতু অনুশোচনা নেই, প্রথমে তারা ক্ষমা চা কৃতকর্মের জন্য, অনুশোচনা করুক, তারপরে ভাইবা দেখবো। কিন্তু আওয়ামী লীগ যে এত তাড়াতাড়ি রিয়াকশন দিবে, বাহাউদ্দিন নাসিম তিনি এসে এক বার্তা দিয়ে বসলেন কি, আমরা এত ঘাড়তেরা দল না, কৃতকর্মের জন্য যদি ক্ষমা চাইতে হয় জাতির কাছে গণতন্ত্র রক্ষার্থে আমরা ক্ষমা চাইব। এরপরই কিন্তু প্যাচটা লাগছে। তো ক্ষমা যদি চাইয়াই ফেলে, বিচারের মুখোমুখি যদি হইতেই চায়, তাহলে তো আওয়ামী লীগ দেশে চলে আসবে। তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আওয়ামী লীগ রাজনীতি করবে, বিচারের যারা হবে, অপরাধী যারা আছে তাদের শাস্তি হবে, কিন্তু আওয়ামী লীগের নাম নিশানা তো মিটানো যাবে না। তো সেই ক্ষেত্রে কি হবে, জেনারেশন টু জেনারেশন এই সমন্বয়করা মানে বিএনপি বা জামাত যতটুকু আওয়ামী লীগের চক্ষুশুল না রাইট নাও, যারা ছিল তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মামলায় বা যেমনি হোক তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এখন এই যে একটা বিশাল সাম্রাজ্যের পতন আওয়ামী লীগের, এই যে লজ্জা, এই যে অপমান, এই যে দেশ ছাড়া পালানো লাগলো, মানে এই বক্তব্যগুলোতে এখন ট্রোলিংয়ে আসতেছে। তো কোথাও না কোথাও আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর ভিতরে যারা অন্ধ দলকানা, আমাদের বাংলাদেশের সবাই অন্ধ দলকানা না, বাট ম্যাক্সিমাম আমরা যারা আছি বিভিন্ন দলের রাজনীতি করি দলকানা টাইপেরই, নানানভাবে বক্তব্য দিচ্ছে। আবার বিভিন্ন জায়গায় দেখেন সমন্বয়কদের উপরে হামলাও হচ্ছে, ছাত্রদল হাতুড়ি চাচা দিচ্ছে, আবার এই সমন্বয়করা নিজেরা এখন বিভাজিত হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে সার্জিস এবং হাসনাত যে স্বপ্ন দেখছেন, স্বপ্নটা কিন্তু দুঃস্বপ্ন, এটা কিন্তু সত্যিই হবে। কাকতালীয়ভাবে যদি অন্য কিছু হয়, সেটা হইতে পারে যে ধরেন শেখ হাসিনা হঠাৎ করে মরেই গেল, বয়স্ক মানুষ, তাইলে হয়তো এখানে নতুন কিছু ঘটবে না, এটাও মনে রাখেন। ওনার পরে জয় আসবে, জয়ের পরে পুতুল আসবেন, তারপরে ববি আসবেন, এখানে অনেকেই বাই জেনারেশন এখানে কেউ না কেউ লিড করবেন এবং এই জিনিসগুলোকে তারা প্রায়োরিটি দিবেন। এখন দেখা যাক তাদের এই দাবি যেটা, এটা কোন পথে যায়, কারণ এখন একটা সমীকরণ তৈরি হয়ে গেছে, প্যাচ লাগিয়ে রয়েছে। দেখা যাক বাংলাদেশের জনগণের অবস্থান। আসসালামু আলাইকুম। 5 তারিখের পর থেকে বাংলাদেশের যেই ঘটনাবলী ঘটেছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, সেই পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই এবং বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষের দিকে কাছে যদি আমরা প্রশ্ন করি, যে কোনো একজন খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেই মানুষটির উত্তর হচ্ছে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। তার মানে হচ্ছে মানুষ এখন বাংলাদেশে আর কেউ ভালো নেই। বাংলাদেশের মধ্যে মানুষ এখন যে একটা অস্থিরতার মধ্যে বসবাস করছে, প্রত্যেকটি সেক্টরে, আইন শৃঙ্খলা বলেন, প্রশাসন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বলেন, সব জায়গার মধ্যে কেমন জানি একটা মানে হতাশা কাজ করছে, মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। মানুষ আজকে তার পরিবার পরিজন নিয়ে যে দুবেলা ভালো খাবে থাকবে, সে পরিস্থিতি আজকে নেই। তো সেই কারণে সবকিছু মিলিয়ে এবং আপনি যদি আন্তর্জাতিক অবস্থাটা বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন, দেখেন যে 5 তারিখে বেসিক্যালি আমাদের এই সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে 5 তারিখে যেই ষড়যন্ত্রটা হয়েছিল, সেটা কিন্তু বেসিক্যালি আর্মির মধ্যম সারির কিছু আর্মির অফিসাররা তারা বিদ্রোহ করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এখানে সহযোগিতা করেছিল। সবকিছু মিলিয়ে আপনার এই 5 আগস্টের এই ষড়যন্ত্রটা ওরা সফল করতে পেরেছে। বা 5 আগস্টের পরে আর্মির যে মধ্যম সারির অফিসার আছে, তারাও আসলে চিন্তা এখন চাপের মুখে আছেন যে আসলে দেশটা কি তারা আসলে ক্ষতির মুখে, হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই জন্য তারা তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে ফিরে গিয়েছে। পাশাপাশি যেহেতু আমাদের স্বৈর শাসক ইউনূস, যেহেতু তার বন্ধু হচ্ছে, ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে হিলারি ক্লিনটন, এবং ক্লিনটন ফাউন্ডেশনে সে যেহেতু নিয়মিত ডোনেশন করত, যেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা
মারাত্মক একটা ক্ষতির অবস্থা ছিল। কারণ তার সে যে ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেট করতো টাকাটা, সেটা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যাইতো, যার জন্য ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি এই ইউনূসের প্রতি চরম বিক্ষুব্ধ। তার এই কারণে যখনই ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন, শপথ নেওয়ার সাথে সাথে বাংলাদেশের পুরো পরিস্থিতি একদম উল্টা হয়ে যাবে। এবং ডেফিনেটলি আপনি বলতে পারেন, ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প এই ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং নিবেই। এটা সে ডোনাল্ড ট্রাম্প টুইটের মধ্যে পর্যন্ত, তার যেই টুইটের মধ্যে পর্যন্ত সে বলেছে বাংলাদেশের হিন্দু মাইনরিটি কমিউনিটি, এগুলো নিয়ে সে কনসার্ন প্রকাশ করেছে। তো এই সার্বিক পরিস্থিতি আমরা যদি দেশীয় পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করি, আর ইন্ডিয়া তো একদম ব্লাটেন্টলি, একদম খোলামেলা ভাবেই এই সরকার নিয়ে তারা চিন্তিত। কারণ বাংলাদেশে যেভাবে মৌলবাদের, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই যে বেসিক্যালি যে উপদেষ্টা মাহফুজ, সে তো জঙ্গি সংগঠনের, তার ভাই হচ্ছে একটা জঙ্গি সংগঠনের প্রধান, এবং এই মাহফুজ জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিত, উপদেষ্টা মাহফুজ। সো এই জঙ্গিদেরকে নিয়ে একটা দেশ চলবে আর ইন্ডিয়া আরামে থাকবে, সেটা ইন্ডিয়ার জন্য কখনো হতে পারে না। এই জন্য ইন্ডিয়া প্রচন্ড কনসার্ন এটা নিয়ে। আর আরেকটা বিষয় যদি আপনি বিশ্লেষণ করেন, যে দক্ষিণ এশিয়াটাকে বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার চোখেই দেখতে চায়, কারণ প্রত্যেকটা দেশে ইন্ডিভিজুয়ালি গিয়ে তারা ওইগুলো কন্ট্রোল করার পক্ষপাতী তারা না, বা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে ইন্ডিয়া এখানে একটি ভাইটাল রোল প্লে করে, যার জন্য ইন্ডিয়াকে ভায়োলেট করে, ইন্ডিয়ার মতামতকে ভায়োলেট করে আমেরিকা কিছু করবে না, যুক্তরাষ্ট্র কিছু করবে না। ইন্ডিয়া একদম মনে প্রাণে চায় বাংলাদেশে যেন কোনো জঙ্গিবাদের উত্থান না হোক। আর সেই জন্য একমাত্র ইন্ডিয়ার পছন্দের ব্যক্তি হলো যে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশের ধারক বাহক এবং নেতৃত্ব দানকারী নেতা হচ্ছে শেখ হাসিনা। তো এই জন্য সর্বপুরা বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করি ইন্টারনালি এবং ইন্টারন্যাশনালি, তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত, বিজয় আমাদের খুব, আমরা এটা ডেফিনেটলি বলতে পারি বিজয় আমাদের সুনিশ্চিত। এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ তৃণমূলের নেতৃত্ব দরকার। বিজয় ইনশাল্লাহ, আমি বললাম বিজয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে, সময় সাপেক্ষ ব্যাপার, সময় ব্যাপার, সেটা আপনি এক্স্যাক্টলি রাজনৈতিক প্রেক্ষাপটে বলতে পারবেন না, বাট বিজয় আমাদের সুনিশ্চিত। বাংলাদেশের যে অবস্থা খুবই ভয়াবহ, বিজয় আমাদের সুনিশ্চিত। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আবার চায়, কিন্তু এই পরিস্থিতিটাকে নেতৃত্বটাকে হাতে নেওয়ার জন্য আমাদের সবচেয়ে যে জিনিসটা বড় দরকার এখন হচ্ছে তৃণমূল আওয়ামী লীগ। তৃণমূল আওয়ামী লীগকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নেতৃত্ব দিতে হবে। অনেকে প্রশ্ন করছেন, অনেকে আমার কাছে মেসেজ, শত হাজার মেসেজ, প্রশ্ন যে ভাই নেতারা খবর নিচ্ছে না, মন্ত্রীরা খবর নিচ্ছে না, এই মুখে খবর নিচ্ছে না। ভাই আমি এটার পক্ষপাতী না, সরি, আপনাদের সাথে আমি দুঃখিত, দ্বিমত পোষণ করছি, পক্ষপাতী না। কেননা আমি বলি, আপনাকে বলি, আমার কথাটা শুনেন, যে বাংলাদেশের ইতিহাসে বলেন, পুরো ইতিহাসে যদি বিশ্লেষণ করেন, সময়ের প্রেক্ষাপটে যুগে যুগে নেতৃত্ব তৈরি হয়। এখন এই যে 2024 সাল আসছে, এই 24 সাল হচ্ছে আপনাদের জন্য নেতৃত্ব তৈরির সময়, নেতৃত্ব তৈরির রাস্তা। আপনারা যদি এক হিসাবে বলেন, যদি কথাটা শুনতে খারাপ যায়, আপনাদের জন্য যারা বাংলাদেশে আছেন, যারা নেতৃত্ব দিতে চান, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এখন আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ, এখন আপনাদেরকে স্টার হওয়ার সুযোগ, এখন আপনাদের দেশ ও জাতির সামনে আপনারা আলোকবর্তিকা হয়ে আপনারা আসতে পারেন। কেন আমি আপনাকে বলি, বিশ্লেষণ করে আরেকটু, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝবেন। যে দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল, সেই আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে, পুরা পৃথিবীর ইতিহাসে এক অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন। এবং 1971 সালে যে 4 খলিফার এই আন্দোলনকে কেন্দ্র করে, 4 খলিফার আমরা যে 4 খলিফা বলি, শাহজাহান, সিরাজ, মাখন কুদ্দুস, আসম আব্দুর রব এবং নূরে আলম সিদ্দিকী, ওনারা কিন্তু এই আন্দোলন থেকে এই 4 খলিফা উঠে আসছেন। তারপর যদি আপনি বলেন যে 69-এর মহানায়ক কাকে বলা হয়, তুফাইল আহমদকে বলা হয়, উনি কিন্তু 69-এর গণ অভ্যুত্থানের থেকে, আন্দোলন থেকে নেতৃত্ব দেওয়ার কারণে উনি 69-এর মহানায়ক বলা হয়। স্যার, এই সময় এক এক সময় এক একজন নেতৃত্ব তৈরি হয়, বাট সেই নেতাগুলো একটা সময় মূল্যায়ন পায় বা পায় না, সেটা বড় কথা না, বাট নেতৃত্ব তৈরি হয়। যেমন 111-এ আমি যদি বলি, 111টা নিয়ে
কথা বলতে গেলে আসলে সবার নাম ওইভাবে বলা যায় না, আবার এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। নাম বলতে গেলে একজনে একটু কম কাজ করে সে মনে করে বিশাল নায়ক, এই জন্য আসলে এগুলো নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। এই মুহূর্তে দলের জন্য কাজ করা প্রয়োজন, বাট 111-এও এরকম নেতৃত্ব তৈরি হয়েছিল। যেমন তৎকালীন সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সেক্সুয়াল টিপু ভাই এবং সাধারণ সম্পাদক বাদশা ভাই, ওনারা নেতৃত্ব দিয়ে উনি ছিলেন, এবং ওনার সাথে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল এবং আমি সালাউদ্দিন আমরা ছিলাম। বেসিক্যালি আমরা 4 জনে মোটামুটি একটা ভালো 111-এর সময় ভালো নেতৃত্ব দিয়েছি, বা আরো অনেকে আমাদের সাথে ছিল, আরো অনেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু ওইভাবে নাম বলতে গেলে যেহেতু 3 জন ভাইটাল ছিল আর সাথে আমি ছিলাম, এই নামটি বললাম। আরো নাম বলতে গেলে বিতর্ক সৃষ্টি হবে, সেই জন্য বললাম না। তো ওইখান থেকে কিন্তু 111-এ কিন্তু এই নেতৃত্বগুলো তৈরি হয়েছে। এখন 2024-এ এসেও কিন্তু আপনারা বাংলাদেশে এখন আপনারা আওয়ামী লীগের কোন নেতা পালিয়ে আছে, আওয়ামী লীগের কোন মন্ত্রী পালিয়ে আছে, কোথায় আছে, এগুলো আপনার দেখতে যাওয়ার দরকার নেই। আপনারা নেতৃত্ব তৈরি করেন, দরকার নাই কোনো দরকার, আওয়ামী লীগের দরকার নাই, যুবলীগ দরকার নাই, ছাত্রলীগ দরকার নাই, কোন সংগঠনের দরকার নেই। আপনারা তৈরি করেন, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করে আপনারা রাস্তায় নেমে যান, যার যার মতো করে, যে নেতৃত্ব দিয়ে সেটাকে একুমুলেট করে জাতির সামনে উপস্থাপন করতে পারবেন। দেখবেন যে পুরো বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কিশোর লীগ, মহিলা লীগ, সমস্ত বাংলাদেশ সাধারণ জনগণ আপনাদের সাথে রাস্তায় নেমে আসবে। দিস ইজ কল দ্য লিডারশিপ। আপনারা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করে রাস্তায় নেমে পড়ুন, আন্দোলন করে তুলুন, কেউ নেতৃত্ব দেন। এই মুহূর্তে যে নেতৃত্ব দিবেন সেই হবে বাংলাদেশের মহানায়ক, সেই হবে বাংলাদেশের এই আন্দোলনের নায়ক, মহানায়ক। এটা হয় যুগ যুগ ধরে, একটা সময় পরে, কাল পরে এরকম নেতৃত্ব তৈরি হয়, এরকম বেকুয়াম তৈরি হয়, এবং এই বেকুয়াম থেকে নেতৃত্ব তৈরি হয়। আপনি কার জন্য বসে থাকবেন? কেউ এটাকে নেগেটিভ ভাবে নেবেন না। আমি ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করার পক্ষপাতী নেই। আমি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু রাজনীতি করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার নেত্রী, এর বাইরে যারা আছেন সবাই আমার ভাই, কাউকে আমি শত্রু মনে করি না, কেউ আমার দূরের না। বাট উদাহরণ দিয়ে বলছি যে কাকে আপনি খুঁজবেন। মনে হয় ফর এক্সাম্পল একজন মন্ত্রীর কথাই বলেন, বা একজন দায়িত্বশীল কোনো সভাপতি, সাধারণ সম্পাদকের কথাই বলেন। হ্যাঁ, উদাহরণস্বরূপ ধরেন একজন মন্ত্রী বা একজন সভাপতি একটা সংগঠনের, এখন সে আন্দোলনে আসছেন, আপনার প্রশ্ন করবেন। এখন ধরেন একজন মন্ত্রী, সে না আসতে পারে, এমন হইতে পারে সে রাজনীতি তার ব্যাকও করবে না, তার বয়স ধরেন আপনার 65। বাংলাদেশের মানুষের একজন মানুষের যদি গড় আয়ু, একজন মানুষের গড় আয়ু হয় কত, 70, 75, 65। এখন সে বিবেচনা করবে যে আমার বয়স 65, আমি মন্ত্রী হয়েছি, এমপি হয়েছে, আমার অনেক টাকা পয়সা আছে, আবার কেন আমি গিয়ে এখন এই আন্দোলনে গিয়ে, ঝামেলার মধ্যে গিয়ে, মামলার মধ্যে গিয়ে আমি কেন যে আমার জীবনটাকে নষ্ট করবো, আমার মেয়ের জীবনটাকে নষ্ট করবো, আমার ছেলের জীবনটাকে নষ্ট করব? এটা সে বলতে পারে, তার ভিতরে চিন্তাটা আসতে পারে, কারণ তার মেয়েকে সে অনেক ভালো রেখেছে, অনেক সুখে রেখেছে, তার কাছে অনেক টাকা, অনেক সম্মান, তার ছেলেকে সে বিদেশে রেখেছে বা কোথাও রেখেছে, অনেক ভালো আছে, সে ব্যবসা বাণিজ্য সবকিছু আছে, তো সে আন্দোলনে যাবে না। এবং হয়তো তার জায়গায় যদি আপনি হইতেন, হয়তো আপনিও সেই কাজটা করতাম, বা আমিও যদি হইতাম হয়তো আমিও বা সেই কাজটা করতাম। সুতরাং তাকে ব্লেম দিয়ে লাভ নেই, আপনি বাস্তবতায় আসেন। কারণ সে যা পাওয়া, তার জীবনে যা পাওয়ার তার চেয়ে অনেক বেশি শেখ হাসিনা সরকার থেকে সে নিয়ে নিয়েছে, এই দেশ থেকে নিয়ে নিয়েছে, তো সে যাবে কেন এখন রিস্ক নিতে? এটা এটা এরকম হয়, মন মানসিকতার বিষয় থাকে। তো এইগুলো নিয়ে ব্লেম না দিয়ে আসলে আমরা নেতৃত্ব তৈরি করি, এই তৃণমূল থেকে এখন নেতৃত্ব তৈরি করি। আমি বললাম তো, আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। শেখ হাসিনা আবারও এই দেশের প্রধানমন্ত্রী হবেন। আপনাদের মধ্যে থেকে যে কেউ, যে কোনো জেলার নেতা এসে নেতৃত্ব দিতে পারেন। কোনো একদম 10 বছর 15 বছর যাবৎ কোনো নেতা নেই, কোনো পদ পদবি নেই, সেও সে নেতৃত্ব দিয়ে আজকে জাতির হিরো হতে পারেন। কারণ লিডারশিপ তৈরি হয়। আপনি নেতা হবেন কিভাবে? অনেক জায়গায় আছে 15 বছর তো কমিটি হয় নাই। অনেক জেলার মধ্যে আছে যে অনেক জেলা আছে সেই ছাত্রলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে, এমপি হয়ে গেছে। এখন সেই একবার যে কমিটি হয়েছে আর কমিটি হওয়ার সাথে নাম গণনে, তো আপনি যাবেন কোথায়? তো ওইগুলো আশা করে বাংলাদেশের রাজনীতি, এইগুলোই বাংলাদেশের রাজনীতি, এরকমই বাংলাদেশের রাজনীতি। এগুলো মেনে নিয়েই আপনাকে রাজনীতি করতে হবে। যেখানে যে অবস্থা সেইভাবে আপনাকে রাজনীতিটা করতে হবে। কাউকে ব্লেম দিয়ে, কে আপনাকে কি দিল না দিল, কে নেতৃত্ব দিল, কে টাকা দিল, কে আপনার
এখন আপনার খবর নিচ্ছে না, এগুলো নিবে না আপনার খবর। তার সন্তান পরিবার ছাড়া সে কারো খবর নিবে না। সে রাজনীতিটা করে নাই তো আপনার জন্য, করে নাই তো, সে নেতা কর্মীদের জন্য করে নাই, সে রাজনীতিটা করছে তার নিজের জন্য। এটাকে আপনি বুঝতে হবে। একমাত্র শেখ হাসিনা আপনাদের অভিভাবক, সে আপনাদেরকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে সে আপনাদের সবাইকে ভাই মনে করে। তো তাই নেত্রীর দিকে তাকিয়ে আপনারা নেতৃত্ব দেন, নেত্রীর দিকে তাকিয়ে আপনারা এই বিজয় সুনিশ্চিত বিজয়কে ছিনিয়ে আনেন। তৃণমূলের থেকে একসাথে সবাই গর্জে উঠুন, যার যেখানে আছেন, যে যেভাবে অবস্থার আছেন সেইভাবে থেকে আন্দোলন গড়ে তুলুন, আন্দোলনের ডাক দেন, আন্দোলনের গড়ে তুলুন, রাজপথে নেমে পড়ুন। সবাই রেডি ভাই, রিক্সাওয়ালা নেমে পড়ছে, স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা নেমে পড়ছে, সব মানুষ রেডি, প্রস্তুত, সবাই প্রস্তুত। এই সরকারের সৎকুর মহাজন ইনুস, ফ্যাসিস্ট স্বৈরশাসক ইনুস মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষ আজকে রিয়েলাইজ করতে পেরেছে যে শেখ হাসিনা ছাড়া এই দেশ চালানো সম্ভব নয়। মানুষ আজকে শুধু একটি নেতৃত্ব চায়। সেই তৃণমূল থেকে নেতৃত্ব দেন, যে নেতৃত্ব দিবেন সেই হিরো, যে নেতৃত্ব দিবেন সেই এই 24-এর মহানায়ক। কোনো দল লাগবে না, একটা নাম দিয়ে দেন, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, শেখ হাসিনা পরিষদ অথবা সংগ্রাম পরিষদ, যে কোনো একটা নাম দিয়ে আন্দোলনে নেমে পড়ুন। দেখবেন যে আপনার পিছনে হাজার হাজার লোকজন নামছে, নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব দিন, কারোর জন্য বসে থাকার কোনো সুযোগ নেই। যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন, ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। চতুর্দিক থেকে এই সৎকর মহাজন ইউনূসকে ঘিরে ধরেছে হতাশা। তারা এখন সেফ এক্সিট চাচ্ছে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে পালানোর জন্য। তাদেরকে পালাতে দেওয়া যাবে না, আর বিএনপির কাছে ক্ষমতা দেওয়া যাবে না। এই সরকার বৈধ সরকার, সাংবিধানিকভাবে এই সরকার বৈধ সরকার। আগামী 5 বছর পর্যন্ত এই সরকার বৈধ। 5 বছরের ভিতরে যখনই আমরা আন্দোলন করে আমরা বিজয় ছিনিয়ে আনবো, তখনই আমাদের সরকার পুনর্বহাল হবে ইনশাল্লাহ। পিছু হটার কোনো সময় নেই। আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর সৈনিকেরা পিছু হটতে জানে না। বিজয় ছিনিয়ে নিয়ে ইনশাল্লাহ করে ফিরবো। নেতৃত্ব দিন, আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। প্রয়োজন বোধে রক্ত দিব ইনশাল্লাহ, তবু শেখ হাসিনাকে এই দেশে প্রধানমন্ত্রী করে ছাড়বো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা ছোট্ট সংবিধান বানাতে হবে, যেই সংবিধানটা নিজেরা আমরা অন্তর্বর্তীকালীন সরকার সকল দলের সাথে পরামর্শ করে গণভোটে দিয়ে দিতে পারে। গণভোটে দিয়ে দিলে এটা পাস হবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা গণশুনানি আয়োজন করবার প্রস্তাব করেছি। এই গণশুনানি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল, তারপরে বুদ্ধিজীবীরা যারা আছেন, নাগরিক কমিটির সদস্যরা আছেন, নাগরিক সমাজ আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবাই মিলে একটা মতামত দেবে, পরামর্শ দিবে। এবং দেশের সাধারণ মানুষও এখানে ইমেইলে রেজিস্ট্রেশন করে মতামত দিতে পারবে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় যে টোটাল ফ্যাসিবাদী গোষ্ঠী আছে তাদের রাজনৈতিক নির্বাচনের ভবিষ্যৎ কি। এবং এই ব্যাপারে আমরা মনে করি যে এই মতামতগুলোর উপরে ভিত্তি করে কমিশন একটা গণশুনানি শেষে একটা সুপারিশ করা দরকার। এই সুপারিশের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাও সিদ্ধান্ত নিতে পারে তারা কি করবে, অথবা রেফারেন্ডামে দিয়ে দিতে পারে। গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে জনগণের মতামতের উপরে ভিত্তি করে যে আওয়ামী লীগকে আমরা কি করব। সেখানে অনেকগুলো যে পরামর্শগুলো আসছে, সুপারিশগুলো আসছে, সেগুলো থাকতে পারে যে আমরা পুরোপুরি নিষিদ্ধ করে দিব, আমরা 3 টার্ম নির্বাচনের জন্য নিষিদ্ধ করব, আমরা বিচারে যারা দণ্ডিত হবেন তাদেরকে আমরা রাজনীতি থেকে নিষিদ্ধ করব, যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, গুম খুনের সাথে সরাসরি জড়িত, টাকা পাচার করেছেন, তাদেরকে নিষিদ্ধ করব। কি হইতে পারে, এই প্রত্যেকটা মতামতের উপরে ভিত্তি করে সেই সুপারিশটা অন্তর্বর্তীকালীন সরকার সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারে, অথবা গণভোটে দিয়ে জনগণের মতামত নিয়ে একটা ঐক্যমতের সিদ্ধান্তে আসা দরকার। কারণ এই সিদ্ধান্তটা অনেক বড় একটা সিদ্ধান্ত। এটার মাধ্যমে যেন এমন না হয় যে 75 পরবর্তী সময় আমরা দেখেছি যে ভারত কাদের সিদ্দিকের মতো এরকম গুন্ডা পান্ডা ডাকাতদেরকে দিয়ে বাংলাদেশে যে হাজার হাজার লোকদেরকে হত্যা করেছে, অস্থিরতা তৈরি করেছে, আমাদের সীমান্ত অঞ্চলকে অস্থির করে ফেলেছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে লঙ্ঘিত করেছে। আমরা ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন দেখেছি তথাকথিত, এই বাংলা ভাই, শাইখ আব্দুর রহমান, এদেরকে দেরাদুনে বিভিন্ন জায়গাতে নিয়ে ভারতীয়রা ট্রেন করেছে, অস্ত্র দিয়েছে, বাংলাদেশকে অস্থির করেছে। তো এইরকম কোনো অজুহাতের জায়গা যেন ক্ষেত্র তৈরি না হয়, এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দলের কিন্তু 15-20% একটা ফিক্সড ভোট আছে। অনেকে পালিয়ে গেছে, কিন্তু এই মানুষগুলো সবাই তো পালায় নাই। শুধুমাত্র নৌকায় ভোট দেওয়াটা অন্যায় হইতে পারে না, এটা কোনো ক্রাইম না।
যারা ফৌজদারি অপরাধ করেছেন তাদেরকে সাধারণ সমর্থক থেকে আলাদা করতে হবে। তাদেরকে যেন কোনোভাবে হেনস্থা না করা হয়। তাদেরকে কেউ যদি কোনো অন্যায় করে থাকে সেটা ছোটখাটো ভাবে ভুল ত্রুটি মার্জনা করার একটা প্রসেস ডেভেলপ করতে হবে। তাকে সমাজের ফোল্ডে নিয়ে আসতে হবে। তাকে শত্রু বানানোর কোনো মানে নাই, কারণ এই জনগোষ্ঠীটা এই সমাজে আছে এবং থাকবে, তাদেরকে হারিয়ে দেওয়া যাবে না। অতএব সেই আলোচনাটা আমাদের সবার সাথে করে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যে প্রফেসর ইউনূস যে রোডম্যাপটা নিউ ইয়র্কে দিয়েছেন, আমরা এই রোডম্যাপের সাথে একমত। আমরা বলেছি যে প্রফেসর ইউনূস সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পরে উনি কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে উনি বসবেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসে উনি সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক দলগুলো কি মনে করেন, এই সংস্কারগুলো কি ওনারা করবেন, করে যাবেন, না পরবর্তী নির্বাচনী সরকারের জন্য তারা রেখে যাবেন। যদি তারা কোনো কিছুর ব্যাপারে সবাই একমত হয়, যে ধরেন 100টা সুপারিশ আসছে, 10টার ব্যাপারে সবাই একমত, ওই 10টা ওনারা করে যাক, বাকি 90টা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমানত হিসাবে থাকতে পারে। তো সেই প্রসেসের পরে হচ্ছে উনি বলেছেন ভোটার তালিকাটা হালনাগাদ করবেন, হালনাগাদ করে নির্বাচনে চলে যাবেন। তো সেটা আমি বোধ করছি যে 12,10,00,000 যে তালিকা, আমাদের ভোটার তালিকা, এটা একটা বিশাল ব্যাপার। এটাকে হালনাগাদ করতে আমাদের 8 থেকে 10 মাস, 1 বছর লেগে যাবে। তো এই প্রসেসটা শেষ করে আগামী বছরের নভেম্বর ডিসেম্বরে আমরা মোটামুটি একটা পরিপক্ক জায়গায় চলে আসবো নির্বাচনের ব্যাপারে। তারপর সবার সাথে কথা বলে সেটা ডিসেম্বরে করবে না 26-এর মাঝামাঝি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব যেটা বলেছে সেটা করবেন, সেটা আমার মনে হয় যে আলোচনা এবং ঐক্যমত এই দুইটার ভিত্তিতে এই সিদ্ধান্তটা নিতে হবে। আমরা একটা যৌক্তিক সময় দিতে রাজি। গণ অভ্যুত্থানের যে সংস্কারের একটা দাবি আসছে, সেই দাবিগুলো পূরণ করার জন্য একটা সময় দিতে হবে, ন্যায্য সময় দিতে হবে, যৌক্তিক সময় দিতে হবে। আর ওনারা যাই করবেন সকল স্টেক হোল্ডারের সাথে পরামর্শের ভিত্তিতেই করবেন। তৃতীয়ত হচ্ছে যে সংবিধানের ব্যাপারে আমরা বারবার বলেছি যে 72-এর সংবিধানটা আসলে কোনো সংবিধান হয় নাই। এটা আওয়ামী লীগের দুঃশাসনের একটা দলিল তৈরি করেছে, বৈধতার একটা ডকুমেন্ট দিয়েছে। তাই আমরা বলছি যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল 1971 সালের, সেটার সাথে জুন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী যে আন্দোলন, ছাত্র জনতা সিপাহী সবার সারা বাংলাদেশের, এই মানুষগুলোর যে আকাঙ্ক্ষা রাষ্ট্রকে নিয়ে, এই দুইটা আকাঙ্ক্ষাকে একত্রিত করে একটা ছোট্ট সংবিধান বানাতে হবে। যেই সংবিধানটা নিজেরা আমরা অন্তর্বর্তীকালীন সরকার সকল দলের সাথে পরামর্শ করে গণভোটে দিয়ে দিতে পারে। গণভোটে দিয়ে দিলে এটা পাশ হবে, অথবা আংশিক পাশ হবে, পুরোপুরি পাশ হবে না। এই সবকিছু মিলায় হচ্ছে আমরা বোধ করছি যে একটা ঐক্যমতের ভিত্তিতে সংবিধান পুনর্লেখনটা সম্ভব, এবং সেটা যত অল্প সময়ের ভিতরে করা যাবে সেটা যেমন জরুরি, আবার ট্রানজিশন বাস্তবায়নের জন্য একটা সময়ও দিতে হবে। কারণ সংবিধান পরিবর্তনের সাথে আমাদের জাতীয় জীবনের অনেক আইন কানুন, বিধিমালা, নীতিমালা, প্রশাসনিক প্র্যাকটিস অনেক কিছু জড়িয়ে আছে। অতএব পুরাতন সংবিধান থেকে নতুন সাংবিধানিক কাঠামোতে যেতে আমাদের 2-4 বছর লেগে যেতে পারে, কিন্তু আলাপটা, তর্কটা, মতামত নেওয়াটা, গণভোটের প্রক্রিয়াটা, সুপারিশ, এর সবকিছুটা চলমান রাখা দরকার। কিন্তু ঐক্যমতটা জরুরি। একটা ভালো কাজ করতে গিয়ে যেন জাতি বিভক্ত না হয়ে যায়, সেটা যেন আমরা সবাই মনে রাখি।